আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই বিশ্লেষণে স্বাগত। আজ আমরা খুব চমৎকার এবং একই সাথে গভীর চিন্তায় ফেলে দেওয়ার মতো একটি ঐতিহাসিক পাঠ নিয়ে কথা বলবো। এই পাঠটি আমাদের বুঝতে সাহায্য করবে একটি সমাজ কিভাবে একটু একটু করে অবক্ষয়ের দিকে এগিয়ে যায় আর তার পেছনের আসল কারণ কি বাকি। আমাদের আজকের বিষয় সহিহ আল বুখারীর ১০০ নম্বর হাদিস, যা মূলত জ্ঞানের সংরক্ষণ নিয়ে একটি অসাধারণ বার্তা দেয়। চলুন শুরু করা যাক। আচ্ছা, ভাববার মতো একটা বিষয় হলো, একটা সমাজ থেকে জ্ঞান আসলে কিভাবে হারিয়ে যায়? সেটা কি হাওয়ায় মিলিয়ে যায়, নাকি মানুষ হঠাৎ করে সব ভুলে যায়? আজকে যে ঐতিহাসিক উৎসটি আমরা ঘাঁটছি, সেখানে এর খুব নির্দিষ্ট আর সত্যি বলতে বেশ চমকপ্রদ একটা উত্তর দেওয়া আছে। পুরো বিষয়টি একেবারে পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আজ ধাপে ধাপে এগোব। প্রথমে মূল পাঠের পটভূমিটা একটু দেখে নেব। এরপর খলিফা উমরের সেই বিখ্যাত আর জরুরি নির্দেশ, তারপর জ্ঞান ঠিক কিভাবে বিলুপ্ত হয় তার পেছনের মেকানিজম, এবং সব শেষে জানব এই শূন্যতা থেকে তৈরি হওয়া মূর্খতার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে। চলুন একদম গোড়ার কথা থেকে শুরু করা যাক। অর্থাৎ যে কোনো ঐতিহাসিক বিষয় সঠিকভাবে বোঝার জন্য একেবারে মূল উৎসের দিকে তাকানোটা সবচেয়ে বেশি জরুরি। এই যে শতাব্দী প্রাচীন ঘনবদ্ধ আরবি টেক্সটটি আমরা দেখতে পাচ্ছি, এটি মূলত সহিহ আল বুখারীর ১০০ নম্বর হাদিসের আদিরূপ। এই প্রাচীন লেখনের ভেতরেই লুকিয়ে আছে সমাজ পতনের সেই ভয়ঙ্কর সতর্কবার্তা, যা আজ আমরা ডিকোড করব। অনুবাদটা একটু গভীরভাবে খেয়াল করলে দারুণ একটা ব্যাপার চোখে পড়বে। এই পুরো টেক্সটের ভেতরে মূলত দুটো সম্পূর্ণ আলাদা অংশ আছে। প্রথমটা হলো একদম নিখাত একটা প্রশাসনিক চিঠি বা অফিসিয়াল নির্দেশনামা, আর দ্বিতীয় অংশটা হলো সরাসরি একটি ঐতিহাসিক বর্ণনা বা নবীর বাণী। এই দুটো অংশ মিলে আমাদের সামনে একটা পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। এবার আসা যাক আমাদের প্রথম মূল অংশে। জ্ঞান ধরে রাখার জন্য সেই সময়ে ঐতিহাসিকভাবে ঠিক কী ধরনের প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল খলিফা উমর ইবনু আব্দুল আজিজের এই নির্দেশটি। তিনি আবু বকর ইবনু হাজমকে সরাসরি একটি চিঠি লিখে নির্দেশ দিয়েছিলেন, হাদিসের জ্ঞান অনুসন্ধান করো এবং তা লিপিবদ্ধ করো। বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা সিরিয়াস ছিল। সেই সময়ে এই অমূল্য জ্ঞানগুলো চিরতরে হারিয়ে যাওয়ার একটা বিশাল ঐতিহাসিক ঝুঁকি তৈরি হয়েছিল, আর সেটা নথিবদ্ধ করার জন্য একদম সর্বোচ্চ পর্যায় থেকে তাগিদ আসছিল। কিন্তু খালিফা হঠাৎ এমন নির্দেশ কেন দিতে গেলেন? কারণটা কিন্তু তিনি নিজেই খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন। তার ভেতরে একটা গভীর ভয় কাজ করছিল। ভয়টা হলো জ্ঞানীরা বা আলেমগণ ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নেবেন, আর তাদের সাথে সাথে তাদের অর্জিত সেই মহামূল্যবান জ্ঞানও চিরতরে কবরে চলে যাবে। খলিফা শুধু লিখে রাখার নির্দেশ দিয়েই কিন্তু থেমে থাকেননি। তিনি আরেকটা অসাধারণ কথা বলেছিলেন। তার মতে জ্ঞান চর্চা করতে হবে, ছড়িয়ে দিতে হবে, কারণ জ্ঞান তখনই বিলুপ্ত হয় যখন তা গোপন করে রাখা হয় বা শুধু নিজের ভেতরে আটকে রাখা হয়। ব্যাপারটা অনেকটা এরকম, জ্ঞান যদি চার দেয়ালে বন্দী থাকে তবে তা একসময় দম বন্ধ হয়েই মারা যায়। আর এই প্রশাসনিক পটভূমিটাই আমাদের নিয়ে যায় মূল তত্ত্বে। জ্ঞান ঠিক কী প্রক্রিয়ায় একটা সমাজ থেকে পুরোপুরি মুছে যায়, চলুন সেই মেকানিজমটা এবার একটু বিশ্লেষণ করে দেখি। এখানে প্রচলিত একটা ধারণার সাথে বাস্তবতার দারুণ একটা তুলনা টানা হয়েছে। একদিকে অনেকেই হয়তো ভাবেন জ্ঞান হারানোর মানে হল মানুষের মাথা থেকে জাদুর মতো সব কিছু ডিলিট হয়ে যাওয়া। কিন্তু পাঠের আরেক দিক আমাদের বলছে বাস্তবতা একদমই আলাদা। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে জ্ঞান সরাসরি অন্তর থেকে মুছে যায় না, বরং আসল জ্ঞানী ব্যক্তি বা বিশেষজ্ঞরা যখন একে একে মারা যান, ঠিক তখনই জ্ঞান পৃথিবী থেকে উঠে যায়। তাহলে তো একটা বিশাল প্রশ্ন এসে দাঁড়ায়, সমাজে যখন আর কোনো সত্যিকারের জ্ঞানী মানুষ অবশিষ্ট থাকবেন না, তখন ঠিক কি ঘটবে? যে কোনো সভ্যতার জন্যেই এটা একটা চূড়ান্ত দুঃস্বপ্ন, আর ঠিক এই ভয়ঙ্কর শূন্যতার ব্যাপারেই টেক্সট আমাদের সতর্ক করছে। এইখান থেকেই শুরু হয় সমাজ পতনের আসল খেলা। এটাকে আমরা একটা ডমিনো এফেক্ট বা শৃঙ্খল বিপর্যয়ের সাথে তুলনা করতে পারি। চলুন দেখি কিভাবে এ পতনটা ঘটে। ধাপগুলো একটু খেয়াল করলে ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। বর্ণনা অনুযায়ী এই পতনটা প্রায় অবধারিত।
প্রথম ধাপে আসল জ্ঞানীরা মারা যান, তখন সমাজে একটা বিশাল শূন্যতা তৈরি হয়। দ্বিতীয় ধাপে সাধারণ মানুষ অযোগ্য আর মূর্খদের সেই শূন্য চেয়ারে বসায়, নেতা বানায়। তৃতীয় ধাপে এই মূর্খ নেতারা যখন কোনো প্রশ্নের সম্মুখীন হয়, তখন তারা নিজেদের অজ্ঞতার স্বীকার তো করেই না, উল্টো কোনো জ্ঞান ছাড়াই মন গড়া ফতোয়া বা রায় দিতে শুরু করে। আর সবশেষ ধাপে এর অনিবার্য ফল হিসেবে নেতারাও নিজেরাও পথভ্রষ্ট হয় আর পুরো সমাজটাকেও খাদের কিনারে নিয়ে যায়। এখানে সবচেয়ে বড় বিপদের জায়গাটা কোথায় জানেন? শুধু জ্ঞানের অভাবটাই কিন্তু মূল সমস্যা নয়। আসল বিপদ হল এই অশিক্ষিত আর অযোগ্য নেতাদের মিথ্যা আত্মবিশ্বাস। তারা বিন্দু বিসর্গও জানে না, কিন্তু অত্যন্ত কনফিডেন্সের সাথে রায় দিয়ে যায়। অজ্ঞতা যখন ক্ষমতার আসনে বসে এমন ভুল নির্দেশনা দিতে থাকে, তখন সমাজের পুরো কাঠামোটা ভেতর থেকে একেবারে ধসে পড়ে। তবে হ্যাঁ, এই পাঠ কিন্তু শুধু ভয় দেখিয়েই শেষ হয়নি। এই অবক্ষয় ঠেকানোর জন্য বেশ কিছু সুস্পষ্ট এবং প্রোঅ্যাক্টিভ সমাধানের কথাও বলা হয়েছে। যেমন জ্ঞানকে দ্রুত লিপিবদ্ধ করতে হবে, যা খলিফা ওমর শুরু করেছিলেন। দ্বিতীয়ত, যাচাই বাছাই ছাড়া কোনো কিছুকেই ধ্রুব সত্য বলে ধরে নেওয়া যাবে না। তৃতীয়ত, জ্ঞানকে কুক্ষিগত না রেখে প্রকাশ্যে ছড়িয়ে দিতে হবে। আর চতুর্থত, যারা জানে না তাদেরকে শেখাতে হবে। এই কাজগুলোই পারে সমাজকে অজ্ঞতার অন্ধকার থেকে বাঁচাতে। আজকের এই বিশ্লেষণ পর্বটি খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটু ভেবে দেখার মতো বিষয়, জ্ঞান যদি সত্যিই বিশেষজ্ঞদের মৃত্যুর সাথে সাথেই হারিয়ে যায়, তবে আজ আমাদের নিজেদের সমাজের অত্যন্ত জরুরি আর গুরুত্বপূর্ণ জ্ঞানগুলোর সংরক্ষণের জন্য আমরা ঠিক কী করছি? অনেক দেরি হয়ে যাওয়ার আগেই কি আমরা আমাদের চারপাশের অমূল্য জ্ঞানগুলোকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারছি? এই ভাবনাটি আজ চিন্তার খোরাক হিসেবে থাকল।